ইন্ডিয়া দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা রক্ষাকর্তা হিসেবে পড়শি দেশের কাছে পরিচিত হতে চায়। এটা প্রথম আলোতে আজকে একটা অনুবাদ রিপোর্ট ছাপা হয়েছে। অরিজিনাল রিপোর্টটা করেছে টিআরটি। টিআরটি হলো তুরস্কের একটা সংবাদ মাধ্যম, ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম, যেটার বাংলাদেশে অনেকেই তার সংবাদ কিনে এবং ছাপে। এক ধরনের সেকশন আছে, তারা টিআরটির রিপোর্ট পছন্দ করে। এর আগে কখনো প্রথম আলো টিআরটি নিউজ অনুবাদ করে ছাপছে আমি দেখি না, মনে পড়ে না, কিন্তু এই রিপোর্টটা ছাপছে। এখন সেটি কি ইন্ডিয়া প্রসঙ্গে রিপোর্ট, সেই জন্য হতে পারে। এই রিপোর্টটাতে বলা হয়েছে নিরাপত্তা রক্ষাকর্তা পড়শি দেশগুলা, ইন্ডিয়ার পড়শি দেশগুলোর কাছে সে নিরাপত্তা, তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেবে, এরকম একটা পরিচিতি সে দাঁড় করাইতে চায়, হচ্ছে তার বক্তব্যের সার কথা। কিন্তু বঙ্গোপসাগর থেকে শুরু করে হিমালয় পর্যন্ত ভারতের হস্তক্ষেপ ও নীতির কারণে বিভিন্ন দেশে ক্ষোভ তৈরি হচ্ছে। আসলে পুরো রিপোর্টটা আমেরিকার কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের, মনে হচ্ছে বাংলাদেশি নাগরিক, সে মানে বাংলাদেশি অরিজিন, একটা পলিটিক্যাল সায়েন্সের টিচারের মন্তব্য নিয়ে তার উপর ভিত্তি করে রিপোর্টটা সাজানো। নাম হলো তার ডক্টর নাজমুস সাকিব। তাকে রেফার করে বলা হচ্ছে যে এই বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপে প্রকাশ্যে স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে ভারতই ভূমিকা রাখছে। তার মতে এর ফলে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জনমত আরও শক্ত হয়েছে। এরকম অনেক কথাবার্তা আছে এই রিপোর্টটার মধ্যে, কিন্তু আমার রিডিং হলো এই রিপোর্টের সবচেয়ে দুর্বল দিকটা যেটা, সেটা হলো যে ইন্ডিয়ার কি কি খায়েশ আছে, কি হতে চায়, নিরাপত্তা রক্ষাকর্তা হতে চায়, এই দিকের উপর বেশি জোর দিয়ে কথাগুলো বলা হয়েছে। বোধ তার রিপোর্টারও প্রসঙ্গ তুলেছে এরকম জায়গা থেকে, আবার ওই যে নাজমুস সাকিব যে এটার উত্তর দিচ্ছে তার কাছেও তিনিও উত্তরটা দিচ্ছেন ইন্ডিয়ার খায়েশ কি সেটা জায়গা থেকে। আসলে মূল বিষয়টা হলো কি, যে আপনি যে অন্য একটা দেশের উপর প্রভাব বিস্তার করবেন, প্রভাব বিস্তারের পথ কি, আর কোন যোগ্যতা থাকলে প্রভাব বিস্তার করা যায়, কোন যোগ্যতা না থাকলে করাই যায় না, এই সম্পর্কে যদি রিপোর্টার যে কথা বলছে প্রফেসর, সে কেউ যদি এ সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস না থাকে, তাহলে এই ধরনের রিপোর্ট কখনোই ভালো হবে না। কারণ মূল প্রসঙ্গটা হলো যে একটা দেশ চাইলে কি আরেকটা দেশের উপর প্রভাব বিস্তার করতে পারে, অন্য দেশের উপর প্রভাব বিস্তারের ক্ষমতাটা কী থেকে আসে, এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। ফলে এটা এমনি শুনতে ভালো লাগে, ইন্ডিয়া হারতেছে সাউথ ইস্ট এশিয়া, হ্যাঁ ইট ইজ রিয়েলিটি, হারবেই তো। কারণ ওখানেও আর একটা গাদামি আছে এই বিজেপির, বিজেপি একা না, এটা কংগ্রেস বিজেপি এই জায়গায় এক, তারা যেটা কংগ্রেস শুরু করে দিয়ে গেছিল এটাই চালাইতেছে তো এখন বিজেপি, মোদি একই তো। এটা আসলে তাহলে মূল জিনিসটা কোত্থেকে শুরু হয়েছিল, মানে শর্টফলটা, খামতিটা, ইন্ডিয়ান খামতিটা কোত্থেকে শুরু হচ্ছে। প্রথম কথা হলো যে কথা দিয়ে শুরু করছিলাম, যে ইনফ্লুয়েন্স করার যোগ্যতাটা কেন হয় একটা দেশে, একদম স্ট্রেট কাট বললে ইনফ্লুয়েন্স করার যোগ্যতা, সবচেয়ে ভালো যোগ্যতা আসে যদি আরেক দেশকে ইনভেস্টমেন্ট দেওয়ার সক্ষমতা আপনার হয়। ইয়াস, ইনভেস্টমেন্ট, মিলিটারি পাওয়ার না, মিলিটারি পাওয়ার পরে আসে। প্রথমে আসতে হয় আপনার ইনফ্লুয়েন্স করার ক্ষমতা, মানেই আপনি আরেক দেশে কম সুদের ঋণ দিতে পারেন কিনা। ঠিক যেরকমভাবে 1945 সালের পরে গ্লোবাল নেতা হিসেবে আমেরিকা উঠে এসেছিল এবং তার বিস্তর বেধড়ক লোন দিয়েছে, সে কম সুদের লোন, আইদার নিজে দিয়েছে ডাইরেক্ট, আর না হলে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফের মধ্যে তো দিছেই। এবং সেগুলো সুদের হার দেখেন আপনি, কখনো অনুদান, মানে একেবারে কায়দায় শেষ, আপনাকে ঋণ শোধই করতে হবে না, সুদ তো দিতেই হবে না, আসলও ফেরত দিতে হবে না,
এটা দিয়ে শুরু করে, পরবর্তী ক্ষেত্রে আসে 1%-এর নিচে সুদ। তাহলে এগুলো দেওয়ার মুরত থাকলে না, এরপরে আপনার ইনফ্লুয়েন্স হবে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সের একদম গোড়ার কথা। এখন ইন্ডিয়া কি সেই ইনফ্লুয়েন্সওয়ালা দেশ হইছে? আমি কি বলবো আর? যে নিজেই এখন বিদেশি লোন নেয়, এই ধরনের লোন পর্যন্ত ঝাঁপায় পড়বে। সেই দেশ কেমনে এই লোনটা সে বাংলাদেশকে দিবে, মালদ্বীপকে দিবে? ওর নিজেই তো লোন লাগবে এখন। তো কাজেই এটা না থাকা সত্ত্বেও তাহলে ইন্ডিয়ার নামটা, নিজের নামটা এর পাশে ঢুকায় রাখলো কি করে? চীন আমেরিকার পাশে ইন্ডিয়ান নামটা ঢুকালো কি করে? এটা হচ্ছে রহস্যের জায়গাটা। মানে কনফিউশনটা এখান থেকে বাড়তেছে। আমরা মনে করে দেখেন যে আমাদের এখানে সর্ববৃহৎ সবচেয়ে প্রবল ইনফ্লুয়েন্সের ক্ষমতাটা নিয়ে ইন্ডিয়া আসে 1/11-এ খোলাখুলি। কেন? এই ক্ষমতাটা হঠাৎ করে বেড়ে গেল, ইন্ডিয়ান ইকোনমি ভালো হয়ে গেছিল, সে বাংলাদেশকে লোন দিতে পারে না। তাইলে তাহলে যেটা সেটা হলো যে যখন আমেরিকানরা টের পেল তাদেরই নিজস্ব গবেষণা রিপোর্টে যে চীন উঠে আসতেছে, তাদের অবস্থা খারাপ হবে এখন। ফলে তারা সিদ্ধান্ত নেয় যে এশিয়ায় দুইটা রাইজিং ইকোনমি দেশ আছে, ইন্ডিয়া চায়না। সো ইন্ডিয়াকে হাতে করে পক্ষে টেনে নিয়ে ওকে দিয়ে আমি চীনের বিরুদ্ধে কাজ করাবো, এই বলে তাকে হিরো বানাতে চায়, সামনে নিয়ে আসেন। ওইটার সুযোগে আমেরিকা মনে করে ইন্ডিয়া মনে করে এখন আমেরিকার কোলে বসে বাংলাদেশের উপর ছড়ি ঘোরানোর সময় এসছে, আমার আমি সুযোগ পেয়েছি। এই জন্য সে নিজে এই ভাবধারা শুরু করে, সে পরাশক্তি হয়ে গেছে, একটা বিশাল ক্ষমতাধর শক্তি হয়ে গেছে। বাস্তবিকই দেখেন, ইভেন যে আপনাদের মানে আমাদের ব্রাউনবাড়িয়া থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইন পাতবে, এই রেল লাইনের টাকাও সে ঠিক মতো দিতে পারে না, ব্যবহার করেও কিন্তু সেই এইরকম করিডোর নেওয়ার যত আলাপ হয়েছে সব নিয়েছে মাগনা। বাংলাদেশেও যে বাংলাদেশে একটা ট্রাক গেলে যেটা সে টোল দেয়, ইন্ডিয়ানরা সেই টোলও দিবে না। রাস্তা তৈরি করার খরচ তো নাই, এটাও দেবে না সে। তো এইটা কি অর্থনৈতিক সক্ষমতার যোগ্যতা? উত্তর হচ্ছে না। এই জায়গায় সে ছ্যাঁচড়ামো করে, আর এই ছ্যাঁচড়ামোর সবচেয়ে বড় প্রতিষ্ঠানটার নামই হচ্ছে সে মনে করে এটা বাংলাদেশে বা আমাদের মতন দেশে গিয়ে সে একটা দালাল বানাবে, দালাল পার্টি বানাবে, ওটাকে 2টা পয়সা খাওয়াই দিবে, আর শেষ বেলায় তোর হান্ডি টাইপের বুদ্ধি আছেই, কোনো না কোনো ওই দেশের কোনো মেয়ের সাথে শুয়াই দিয়ে ভিডিও করে নিবে, এরপরে ওটা নিয়ে ওকে ব্ল্যাকমেল করবে। আচ্ছা, কোথায় আপনি অর্থনৈতিক সক্ষমতা দিয়ে তাকে কম সুদের লোন দিবেন? এটা হচ্ছে বেস্ট ইনফ্লুয়েন্সের উৎস। সেটাকে আপনি টেনে নিয়ে যাচ্ছেন কোথায়? এটা হলো যে বলেন না যে আমরা কাঠের আয়না আর কি। মানে আপনি যেহেতু গরিব মানুষ, তো এখন আপনার তো খুব শৌখিন কোনো আয়না কেনার শখ নাই, মুরদ নাই, আপনি এখন ওইগুলোই করবেন। তো আর মনে সুখ নেবেন, হ্যাঁ আমারও একটা আয়না আছে। তো এই হচ্ছে ইন্ডিয়া আর কি। তাহলে এইটাই সে তার ভিতরে জেগে উঠলো যে আমি বিরাট দানব হয়ে গেছি, আমি এখন চ্যালেঞ্জ করতে পারি, আমিও চীনের মতন আমেরিকার মতন বাংলাদেশের প্রভাব বিস্তার করতে পারি। আলটিমেটলি জিনিসটা কি ছিল আসলে? এবার আমেরিকানরা বুঝলো 16 সালের মধ্যে দিয়ে এইটা দিয়ে কোনো কাজ হচ্ছে না, যেই কথা লাভ হবে বলে আমি ভাবছিলাম এর কিছুই হচ্ছে না। ততদিনে তারা আবার ইন্ডিয়াকেও আমেরিকাতে এক্সপোর্ট করার সুবিধা দিয়ে রাখছিল, বিশেষ সুবিধা, কম ট্যাক্স নিয়ে আমেরিকাতে ইম্পোর্ট করার সুবিধা দিয়েছিল, প্রায় 16 বিলিয়ন। 16 সালের পর থেকে এগুলো সব প্রত্যাহার করে নেওয়া হয়। শুধু তাই না, আপনারা অনেকে আমি জানি না, সচেতন হলে জানতে পারবেন, সি রাজামোহন নামে একটা ইন্ডিয়ান আছে সাউথ ইন্ডিয়ার। লোকটা বেসিক্যালি ফিজিক্সের পাশ করা, ফিজিক্সের থেকে নিউক্লিয়ার থেকে উনি এখন স্ট্র্যাটেজিক মাতবর হয়ে গেছেন। আমেরিকা থেকে বা ওয়েস্টের কোনো জায়গা থেকে, আমেরিকাই সম্ভবত হবে, পিএইচডি করে আসছেন। এটা করে আসার পর থেকে উনি হয়ে গেছেন এই থিঙ্ক ট্যাঙ্ক কন্ট্রোলের আমেরিকানদের এজেন্ট, হচ্ছে এই সি রাজামোহন। বাংলাদেশেও আসছিলেন আমাদের এই জিল্লুর রহমানের কাছে। এনিওয়ে, তাকে ইন্ডিয়াতে বসায় ফান্ড দিয়ে স্টুডেন্টদেরকে প্রভাবিত করা হয়েছিল যে কে কে মাস্টার্সের স্কলারশিপ নিতে চাও, পিএইচডি স্কলারশিপ নিতে চাও, আসো অ্যাপ্লাই করো, তোমাদেরকে আমি ব্যবস্থা করে দিতেছি।
16 সালের মধ্যে শেষ, ফান্ড শেষ। কেন? ফান্ড শেষ করে দেওয়া হলো কেন? কারণ আমেরিকানরা রিয়ালাইজ করে যেতে কোনো লাভ হচ্ছে না তার। ফলে ওই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রী রাজামোহন এখন তাকে বসায় রাখছে খরচ কমানোর জন্য। আমেরিকানরা তাদের সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওরকম একটা সেন্টার আছে। ওই সেন্টারে সে এখন বসে আছে। ওই কাজ কামার নাই এখন। সো ইন্ডিয়া থেকে এই যে সার্টিফিকেট মানে স্কলারশিপ বিতরণ যে প্রোগ্রাম, ওটাও কাজ করানো শেষ হয়ে গেছে। ফাইনালি ইন্ডিয়ানদের ছেলেটা আমেরিকানদের সম্পর্ক কই তাহলে? তার এই বাংলাদেশের উপর মাতবাড়ি করার মুরুদটা তাহলে কোথায় থাকবে? এইটাকেই তখন আমেরিকানরা বিশেষ করে ডেমোক্র্যাট এটাকে ট্রান্সফার করে যে আচ্ছা একটা কাজ করেন তাইলে আমরা একটা স্ট্র্যাটেজিক জোট বানাই। এই যে কোয়াড শুরু হওয়ার পরে ইন্ডিয়ানরা ওর ভিতরে ঢুকে আছে, ফলে আমরাও আমেরিকানদের সাথে সম্পর্ক আগের মতনই আছে যেন বা, এই ভাব ধরে তারা এটা চালাই যেতে লাগলো। কিন্তু বেসিক্যালি ইন্ডিয়া কোনো মতেই তো কখনোই সে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করতে পারে, মালদ্বীপকে ইনফ্লুয়েন্স করতে পারে, শ্রীলঙ্কাকে ইনফ্লুয়েন্স করতে পারে এমন কোনো মুরদ যেটার জন্য আসে ঋণ দিতে হয়। ঋণ দেওয়া ছাড়া দুনিয়াতে কেউ আরেকটা দেশের উপর ইনফ্লুয়েন্স, সবচেয়ে সাইলেন্ট ইনফ্লুয়েন্স এবং যেটা ওয়েলকামিং ইনফ্লুয়েন্স, এটা কেউ পারে নাই কোনোদিন। চীনও এখন যে ইনফ্লুয়েন্সটা করতে পারতেছে সেটা বিকজ অফ তার হিউজ এক্সট্রা মানি আছে, এটা সে ইনভেস্ট করতেছে, কম সুদে ঋণ দিতেছে। তাও তো চীনা ঋণ কখনোই 2% নিচে যায়নি আমার জানা মতে। স্টিল এটাই বিশাল। আর আমেরিকা কমপ্লিটলি সরে গেছে ওই জায়গা থেকে। এখন ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকাটা আছে ওইটা যতটুকু ঋণ দিতে পারে, তাও ওয়ার্ল্ড ব্যাংকের সক্ষমতা কমে গেছে। তাহলে মূল বিষয়টা হলো এগুলোর কিচ্ছু নাই। আপনি এখন একটা কুতু হয়ে যে আমি সাউথ ইস্ট এশিয়া, তাই আপনাকে আমি আপনার মাতবো না, এটা জোর করে দাবি করলে হবে? ওই পর্নোগ্রাফিক হানি ট্র্যাপের মধ্যে ফালাই দিচ্ছেন, এগুলো দিয়ে কয়দিন চলবে আপনার? ফলে এগুলো সব ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে আসল কথা। সো ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স কমে যাওয়ার পিছনে বড় কারণ হলো এটা, এবং আগামীতে এটা থাকবে না। আরও আছে, কেন থাকবে না? দেখেন, আপনি বাংলাদেশকে পানি দিবেন না কেন? আগে আপনাদের পানির প্রয়োজন মিটার পরে যদি থাকে তাইলে দিবেন। আচ্ছা, এই নিয়মে হবে? ইন্টারন্যাশনাল পানির লটা এর তো পুরো উল্টা। আপনি তো এটা বাদ দিতে পারেন না বাংলাদেশের সাথে আলাপ না করে। আর পাকিস্তানের সাথে সেই 60 সাল যে চুক্তি হয়ে আছে, সিন্ধু নদীর পানি ডিস্ট্রিবিউশনের চুক্তি, ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতা হয়েছে সেই চুক্তির পানি আপনি বন্ধ করে দেখছেন। এখন কি এটা সুস্থ সম্পর্ক হবে? আপনি মাতবর তো দূরের কথা, আপনি যেটা পাওনা যেটা দিচ্ছেন না। হাফজানের সাথে চুক্তি হয়েছিল আপনি তিস্তার পানি দিবেন, বিনিময়ে আপনাদের এই যে অনুপ চেটিয়াদেরকে আমরা ফেরত দিয়ে দেবো সুন্দর বন্দোবস্ত করে। বর্ডারে যে ছিটমহলের ঝগড়া ছিল সেটা মিটাই দিব। এটা তো একেবারে ক্লোজ ডিল একটা। মানে কেন ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সে 111 হবে, হাসিনাকে বসানো হবে, হাসিনা কি কি দিবে ইন্ডিয়াকে, সেই চুক্তির অংশ ছিল এটা। ফাইনালি ইন্ডিয়া তিস্তা নদীর পানি আজও দেয়নি, গঙ্গার পানি তো আজ সেই দিনও দেয় নাই। মাঝখান থেকে আমাদের কমিউনিস্টরা ক্ষমতা ছিল বলে একবার চুক্তি হয়েছিল, ওই চুক্তি হয় শেষ, এরপরে চুক্তি অনুযায়ী কোনো পানি বাংলাদেশে আর আসে না। তাহলে কেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকবে এসব দেশের? সিম্পলি আর একটা পড়শির যা পাওনা সেটি আপনি দেন নাই। আপনাকে আমরা ইন্ডিয়াকে আমরা অনুপ চেটিয়াদেরকে এন্ডার করেছিলাম যেই চুক্তিতে, সেই চুক্তি অনুযায়ী আপনি হাসিনাকে ফেরত দিতে বাধ্য। কিন্তু আপনি এখন পল্টি মারতেছেন, এটা মুসরি করতেছেন, তা আপনার সাথে সম্পর্ক থাকবে? তাহলে একদিক থেকে হলো মূল ইনফ্লুয়েন্স আসার, আপনি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে ওঠার মূল কারণটাই হলো আপনার অন্য দেশকে কম সুদের ঋণ দেওয়ার মতন যোগ্যতা, এরকম একটা উচ্চতায় আপনি পৌঁছেছেন কিনা, আপনার ইকোনমি ওরকম জায়গায় পৌঁছেছে কিনা। আর স্বভাবতই তাতে আর আপনি আর আরেক দেশ থেকে লোন নেবেন না, এরকম একটা জায়গায় পৌঁছেছেন কিনা। উত্তর হচ্ছে না, আপনি পৌঁছান নাই। তাহলে সেই অবস্থা আপনি কি করে দক্ষিণ এশিয়ার একটা মাতবর হবেন? ওই হানি ট্র্যাপ করে এটা হবে? ইন্ডিয়া কি মনে করে যে আমেরিকা এই বুদ্ধি কম ছিল? তো ওদিকে যায় না কেন? আমেরিকাকে সেকেন্ড ওয়ার্ল্ড যুদ্ধের নেতৃত্ব, খরচ, সমস্ত কিছু দেওয়ার পরে সে গ্লোবাল লিডার হতে পারছে। এত সহজ জিনিসটা? আপনার কাছে এত এক্সেস সারপ্লাস মূল্য
ইনভেস্টমেন্টের যোগ্যতা থাকতে হয়। চীনও যে উঠে আসছে এই যোগ্যতা ছাড়া হয় নাই, তাও এই যোগ্যতা হয়েছে 10 সালের পরে, 2010। এগুলো এত সহজ জিনিস না, আপনি এগুলো সম্পর্কে কোনো কিছু স্টাডি না করে আপনি এখানে বিরাট কুতু হয়ে গেলেন মনে করেন। এই ইন্ডিয়ার সাংবাদিক এটার বিরুদ্ধে চলে গেছিল যখন করোনার আমল, যখন আপনারা সৌদি আরব থেকে অক্সিজেনের টাংলরি নিয়ে আসছিলেন, তখন এই সাংবাদিক প্রশ্ন তুলছে মোদিকে যে আপনি বলছেন ইন্ডিয়া একটা পরাশক্তি হয়ে গেছে, আপনার নিজের দেশের লোককে বাঁচানোর মতন ইয়ে নাই, অক্সিজেন সরবরাহ নেই হসপিটালে, এই মুরুদ নাই আপনার, আর আপনি পরাশক্তি নিজেকে বিবেচনা করেন। ওকে, তার সার কথাটা কি দাঁড়ালো, যে এটা হলো দেশি কাঠার আয়না বানাইতে গেছেন আপনি একটা, আপনার আয়না কেনার যোগ্যতা নাই, আপনি নিজের যোগ্যতা থেকে খেয়াল নাই করে আপনি এখন আপনার গ্রামের সবচেয়ে বড় লোকটার মতন আচরণ শুরু করছেন, তাহলে সভাপতি কি হবে, এটা থাপ করে ধসে পড়ে যাবে। এবং ইন্ডিয়ার সেই অবস্থাটাই হতেছে, এবং সামনে এটা আরও খারাপ জায়গায় যাবে। এই যে মোদি আমেরিকার কোলে উঠে গেছেন ভাবছিলেন, এখন ট্রাম্পের আমলে এসে 2 গালে 4টা থাপ্পড় দিয়ে যখন বলতেছে যে এখন 50% ট্যাক্স দিয়ে তবে আমেরিকায় মাল পাঠাইবা, এইবার এটা শুকায় গেছে। সো দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়ান অবস্থা এরকমই হবে, এটাই স্বাভাবিক। থ্যাংক ইউ।